ওয়েলকাম এভরিওয়ান ইন মাই চ্যানেল। আমরা গতদিন কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত সলভ করেছি এমসিকিউ। আজকে আমরা 31 থেকে বাকিগুলি কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা দেখবে, সাথে পেন পেপার নিয়ে বসবে, তোমরা সাথে সাথে নিউমেরিক্যালগুলি করবে, আদারওয়াইজ অনেকটা প্রবলেম হয়ে যাবে। কারণ তুমি দেখছো বা প্র্যাকটিস করছো না, তো সেটা তোমার জন্য অসুবিধাজনক হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করছি। তো এখানে 31 নাম্বার দেখো, 31 নাম্বার কত দিয়েছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি, কস স্কোয়ার 45 ডিগ্রি। তো এটার মান কত হবে দেখো। তো মনে রাখবে একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হবে 1 সর্বদা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু সর্বদা 1। তো এখানে যেহেতু এটা থিটার মান উভয় ক্ষেত্রে সমান, তাহলে এটার মানও 1 হবে। তো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। 32 দিয়েছে 2 tan 30 ডিগ্রি 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো দেখো 2 tan 30 ডিগ্রি ভ্যালু হয়েছে 1/√3, আর এখানে tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে লাগবে। তো এখানে ইন্টু করো, 2 1 যা 2/√3, অন্যদিকে এখানে 1 বাই স্কোয়ার আর রোড ক্যান্সেল হয়ে গেলে 3 থাকবে। ভালো করে এলসিএম করে নাও, 2/√3 এখানে হবে 3 1 যা 3 প্লাস 1 4। তো 2/√3 ভগ্নাংশের ভাগ কী করা হয়? ওপরেরটা যেভাবে আছে সেভাবে লিখে নাও, ইন্টু দাও, আর নিচেরটাকে অনন্যক করে নাও 3/4। তো এখানে কাটাকাটি করলে 2 হবে, তাহলে কত হলো? উপরে 3, নিচে 2√3। এখন দেখো আমরা হরের করণে নিরসন করব। তো যেহেতু এখানে নিচে অলরেডি √3 আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, উপরে যে 3টা আছে সেটাকে √3 × √3 লিখতে পারি আমরা, কারণ √3 × √3 করলে আলটিমেটলি 3 আসবে। তাহলে √3 ক্যান্সেল, আলটিমেট আনসার √3/2, আর √3/2 হলো সাইন 60 ডিগ্রির ভ্যালু, সাইন 60 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার এ হয়েছে কারেক্ট। নেক্সট 33 নাম্বার দিয়েছে tan a যদি 4/3 হয় তাহলে সাইন এ কত হবে? সাইন এ একদম সিম্পল কোশ্চেন। তুমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নাও, এই অ্যাঙ্গেলটা এ দিয়েছে, তো তুমি এখানে এ লিখে নাও, এই যে এখানে এ লিখো, এই যে এ লিখলে এটা এখানে বি আর এখানে সি লিখে নাও, বাস ট্রায়াঙ্গেল এ বিসি হয়ে গেল। আর টেন মানে হয়েছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা? এটা। বিসি হয়েছে লম্ব, তো এটা 4, আর ভূমি হয়েছে 3। তাহলে অতিভুজ কত হবে বলো? অতিভুজ এসি হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 16 + 9 25, বর্গমূল করলে 5 আসবে। তাহলে এটা আসলো 5। তাহলে সাইন কি? সাইন এ হয়েছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। তাহলে এখন কত হবে? 4/5। অপশানে আছে, অপশানে হ্যাঁ সি নাম্বার হয়েছে কারেক্ট। 34 নাম্বার দেখো, এগুলি থেকে একটা অঙ্ক আসবেই, একটা না দুটো আসতে পারে। কস এ হয়েছে তোমার 3/5, তাহলে সাইন এ বের করতে বলেছে। তো সেমভাবে আবার ট্রায়াঙ্গেল ড্র করো, আমি এটাকে এ ধরে নিই, এটা যেটা দেবে সেটাকে এখানে লিখে দেবে এ, আর বাকি বি এবং সি লিখে নাও। কস হয়েছে মনে রাখবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হয়েছে 3 আর অতিভুজ হয়েছে 5। এটাকে আমি ভূমি ধরলাম আর এটাকে অতিভুজ ধরলাম, তো 3/5। তাহলে বিসি বের করি আমরা, বিসি হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 25 - 9 16, 4 হবে। তো এটাই বেরোলো 4। তাহলে সাইনে কত হবে? সাইনে হয়েছে লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব কত? বিসি, আর অতিভুজ হয়েছে এসি, অর্থাৎ 4/5। আনসার বেরিয়েছে 4/5। অপশান আছে, হ্যাঁ অপশন নাম্বার এ কারেক্ট। 34 এর এ দেখে নাও ভালো করে। নেক্সট 35 দিয়েছে পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে আর 90 ডিগ্রি। তো আমি একটা কাজ করি, যেহেতু তারা বলেছে সমকোণী, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি,
আর এটা আর, তাহলে বাকি দুটো হবে পি এবং কিউ। এখানে যেহেতু ওরা বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, তো অতিভুজের সাথে তো অন্য বাহুগুলি সমান হবে না অবশ্যই, তার মানে নিশ্চয়ই এ দুটি বাহু সমান, অর্থাৎ পি আর সমান কি কিউ আর। এটা ভুল করবে না, যেহেতু তারা বলে দিয়েছে অলরেডি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার পি আর এর ভ্যালু তারা দিয়েছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এটাও 6 সেন্টিমিটার, তাহলে এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, দুইটা বাহুই 6 সেন্টিমিটার। তাহলে কোসেক থিটা বের করতে বলেছে, তাহলে আমরা একটা কাজ করি, পি কিউ বের করে নিই। যেহেতু পি কিউ হলো কি অতিভুজ, তাহলে পি কিউ হবে বাকি দুটো স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, কত হবে 36 প্লাস 36, 72। তার মানে এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু 3, 2 ইন্টু 2 এবং 2, দুটো 3 থেকে একটা 3, দুটো 2 থেকে একটা 2 আসলো, রোট ওভার 2, 6 রোট 2 আসলো। তো এখানে 6 রোট 2 হয়েছে অতিভুজ। এখন আমাকে যেহেতু কোসেক বের করতে বলেছে, তাহলে কোসেক কি হবে, কোসেক থিটার ফর্মুলা হয়েছে, কোসেক থিটা হয়েছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হয়েছে পি কিউ, অতিভুজ হয়েছে পি কিউ, আর লম্ব হয়েছে পি আর, পি আর। তো দেখে নিই আমরা অতিভুজ কত বের করলাম, অতিভুজ বের করলাম 6 রোট 2, আর লম্ব বের করলাম 6, তো 6 রোট 2 আর এখানে 6, 6 6 ক্যান্সেল, রোট 2 বেরোলো, কোসেক থিটা বেরিয়েছে রোট 2। অপশন নাম্বার ডি কারেক্ট। 36, বলেছে 2 sin 2 থিটা ইকুয়ালস টু রোট 3 হলে থিটার মান বের করো। তাহলে আমরা একটা কাজ করছি, sin 2 থিটা, আর এখানে যে রোট 2টা আছে এটাকে এদিকে নিয়ে, 2 আছে এটাকে এদিকে নিয়ে আসলে রোট 3/2 হবে। তো সাইন কত ডিগ্রির ভ্যালু, রোট 3/2, সাইন 60 ডিগ্রির ভ্যালু। তো আমরা লিখে নিই সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন সাইন ক্যান্সেল, 2 থিটা ইকুয়ালস টু কত হবে বলো 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। কোন অপশনটা হবে, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট 37, 1 মাইনাস 10 স্কোয়ার 45 ডিগ্রি, আর নিচে হয়েছে 1 প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। তো 10 45 ডিগ্রি ভ্যালু হয়েছে 1, তাহলে এখানে উপরে 1 স্কোয়ার হবে, নিচেও 1 স্কোয়ার হবে। তো 1 মাইনাস 1 হয়ে 0, আর 1 প্লাস 1 2, তো আলটিমেটলি 0। তো অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট 38 নাম্বার, এ এবং বি এর বিন্দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু বের করো। তাহলে তোমাকে দিয়েছে এ দিয়েছে কত 2,3, আর এখানে বি দিয়েছে -2, -4, এদের মধ্যবিন্দু বের করতে বলেছে। তো এটাকে আমি x1, এটাকে y1 ধরে নিই, এটাকে x2, এটাকে y2 ধরে নিই। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক দেখো, মধ্যবিন্দু স্থানাঙ্ক হয়েছে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তো এখানে x1 হয়েছে 2 প্লাস প্লাসে মাইনাসে -2/2, আর এখানে 3 প্লাসে মাইনাসে -4/2। তো 2/2 0/2 আসলো, আর এখানে 3 থেকে 4 মাইনাস করলে -1/2 আসে। তাহলে আলটিমেটলি 0, -1/2। কিন্তু অপশন আমাকে দেখতে লাগবে এখানে কোন অপশনটা দিয়েছে, এখানে একটা অপশনও দেয়নি। সি নাম্বার অপশনটার সাথে এটার অনেকটা মিল আছে, যেহেতু সামনে 0 আছে, পিছনে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 4, তাহলে আমরা এটাই লিখতে পারি। দেখো অপশনে দিয়েছে সি নাম্বারটা কি দিয়েছে 0, -4, এটাই কারেক্ট আনসার। তুমি দেখো আমি বলছি কি করে করবে, একটা কাজ করো, উভয় নাম্বারের সাথে 8 ইন্টু করে দাও। এই যে 8 ইন্টু করে দিলাম, এটার সাথে করলে ওইটার সাথে করলাম 8, তো আলটিমেটলি কী হবে 8 0 যা 0, আর এখানে 4 দিয়ে কেটে দিলে -4 আসবে। তো অপশন নাম্বার সি কারেক্ট। 39 নাম্বার, এবিসি একটি ত্রিভুজ বলল, এবিসি, এ হলো আমি ধরে নিলাম এ বি সি, তাহলে বলেছে বি কোণের মান কত বের করতে। তার মধ্যে তারা কিছু বাহু দিয়ে দিয়েছে, যেমন এ বি এর মান দিয়েছে 6 রোট 3 সেন্টিমিটার,
এসি এর মান দিয়েছে 12 সেন্টিমিটার, বিসি এর মান দিয়েছে 6 সেন্টিমিটার। আমার কেন জানি মনে হচ্ছে এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে হয়ে যাবে। তো আমরা দেখি, যদি দেখি এই বাহুগুলি পিথাগোরাসের উপপাদ্য অনুসার মানে রুলটা ফলো করছে, তার মানে নিশ্চয়ই বি এর মান 90 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে অতিভুজ স্কোয়ার বের করে নিই। অতিভুজ এখানে এসি আমরা ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম এসি হয়েছে অতিভুজ। তো এসি স্কোয়ার কত আসে দেখো, 12 স্কোয়ার 144। অন্যদিকে বাকি দুটো বাহু স্কোয়ার করে নিই, সমষ্টি, তাদের সমষ্টি কি হবে, বর্গের সমষ্টি হবে 6√3 স্কোয়ার, আর বিসি হয়েছে 6 স্কোয়ার। তো 36 ইন্টু 3 প্লাস 36 প্লাস করে এসেছে 144। তার মানে কি এসি স্কোয়ার এবং এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসে পড়েছে। এদের সমষ্টি, এদের বর্গের সমষ্টি ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার চলে এসেছে। তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য যেহেতু ফলো করেছে, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি হবে অবশ্যই। কারণ দেখো এসি অতিভুজ হয়েছে এসি, তাহলে অতিভুজের বিপরীত যে কোণটা সেটা সর্বদা 90 ডিগ্রি হয় সমকোণী ত্রিভুজের মধ্যে, তাহলে অ্যাঙ্গেল বি এর মান 90 ডিগ্রি। অপশন নাম্বার সি কারেক্ট। এক্স অক্ষের সাপেক্ষে 5,6 বিন্দুর প্রতিবিম্ব স্থানাঙ্ক কত? তো দেখো প্রতিবিম্ব যখন বলবে, তুমি ধরে নাও এই হলো একটা এক্স অক্ষ এটা, আর এটা হয়েছে ওয়াই অক্ষ। এখন একটা বিন্দু আছে 5,6, এখানে আছে 5,6, তাহলে এটার প্রতিবিম্ব ঠিক নিচে হবে। তো এটা কি হবে 5, প্রতিবিম্ব কোন পাদে হবে, নিশ্চয়ই নিচের পাদে হবে। তো নিচের পাদের স্থানাঙ্ক কত হয় সবসময়, প্লাস মাইনাস, এক্স হয় প্লাস, ওয়াই হয় কি মাইনাস, তাহলে এটা -6 হবে। তো প্রতিবিম্ব কত হলো, এই যে 5,6 এর প্রতিবিম্ব হবে 5,-6। অপশন নাম্বার কত, অপশন নাম্বার সি কারেক্ট। 41 নাম্বার, এই বিন্দুদ্বয়ের সংযোজ্য রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি এত হয় তাহলে এ এর মান কত? তো আমরা একটা ধরে নিই, এটা এ আর এটা হলো বি। তো এ এর মান হয়েছে 6, এ স্থানাঙ্ক 6,9 আর বি এর স্থানাঙ্ক ধরে নিই 10,3। এবার তাদের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু হয়েছে a/2 এবং 6। তো আমরা জানি মধ্যবিন্দুর ফর্মুলা কি, এক্স ইকুয়াল টু x1 প্লাস x2/2 আর ওয়াই ইকুয়ালস টু y1 প্লাস y2/2। তো আমাদের এখানে ওয়াইয়ের কোনো দরকার নেই, আমরা এক্সটাকে কাজে লাগাচ্ছি। এটা হলো এক্স এর মান a/2, আর এখানে x1 হয়েছে 6 প্লাস x2 হয়েছে 10/2। তো নিচে 2 ক্যান্সেল, a ইকুয়ালস টু 16 আসলো। তো এখানে অপশান আছে কিনা দেখিনি, আছে, অবশ্যই আছে, সি নাম্বার হয়েছে কারেক্ট অপশান। 42 নাম্বার দেখো, 1,2, এই যে এখানে এ আর বি আমি ধরে নিই দুটি বিন্দু, দুই সাইডে তারা পরস্পর যুক্ত হয়েছে একটি রেখা দ্বারা। এ বিন্দু স্থানাঙ্ক ধরে নিই 1,2 দিয়েছে এবং বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 2,4, বলেছে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য। তো আমরা তো জানি দূরত্বের ফর্মুলা কি, x2 - x1, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার একক। তো 2 - 1 হোল স্কোয়ার হবে, অন্যদিকে এখানে 4 - 2 হোল স্কোয়ার, কারণ এটা x1 এটা y1, এটা x2 এটা y2। 2 থেকে 1 গেলে 1 স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2 স্কোয়ার। তো 1 + 4 √5 একক, দূরত্ব আসলো √5 একক। 43 নাম্বার, এক্স অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব কত? তো আমরা জানি এক্স অক্ষের স্থানাঙ্ক কত সর্বদা মনে রাখবে, x,0 এবং বিন্দুটির দূরত্ব 2,3। তো কখনো যদি তোমাকে বলে যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, সর্বদা ওয়াইয়ের মানটা হবে মনে রাখবে। এক্স অক্ষ থেকে যদি দূরত্ব বলে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তো কখনো যদি এক্স অক্ষ থেকে দূরত্ব বলে তাহলে ওয়াইয়ের মানটা হবে, আর কখনো যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলে তাহলে এক্সের মান হবে। তো তারা যেহেতু এই কোশ্চেনে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব বের করতে বলেছে, তাহলে অবশ্যই ওয়াইয়ের মান হবে 3 একক, 3 একক দূরত্ব। তো কোন অপশানটা হবে, বি। দেখো 44 নম্বরে কি বলেছে, এক্স অক্ষ থেকে 4,-5 বিন্দুর দূরত্ব। তো আবারও বললাম আমি, যখন এক্স অক্ষ থেকে দূরত্ব বের করতে বলবে তখন ওয়াইয়ের মানটা দেখবে। তো এই হলো এক্স, এই হলো ওয়াই। তো এক্স অক্ষ থেকে দূরত্ব কত,
5 একক। -5 অবশ্যই লাগবে না, কারণ দূরত্ব কোনোদিন মাইনাস হতে পারে না, তার জন্য মাইনাস হবে না। এখানে যদি মাইনাস থাকেও তুমি 5 একক বলবে। তাহলে এখানে অপশন কোনটা? অপশন ডি হয়েছে কারেক্ট। নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত? তো ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের স্থানাঙ্ক আমরা জানি, ওয়াই অক্ষের স্থানাঙ্ক হয়েছে 0, তো এখানে অপশন নাম্বার ডি হয়েছে কারেক্ট, কারণ এখানে এক্সের মান 0 আর ওয়াইয়ের মান -2, তার মানে এটা অপশন নাম্বার ডি। একটি বৃত্তকলার ক্ষেত্রফল যদি ওই বৃত্তের ক্ষেত্রফলের 1/8 অংশ হয়, তবে বৃত্তকলার কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? তো বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি πr²θ/360। তো ওই বৃত্তকলার ক্ষেত্রফল যদি ওই বৃত্তের ক্ষেত্রফলের 1/8 অংশ হয়, তাহলে 1/8 অংশ আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। দেখো, মাথায় রাখো, এই হলো বৃত্তকলার ক্ষেত্রফল আর এই হলো বৃত্তের ক্ষেত্রফল। তো ওরা বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বৃত্তকলার ক্ষেত্রফল হবে ওই বৃত্তের ক্ষেত্রফলের 1/8 অংশ। তাহলে বৃত্তর ক্ষেত্রফলকে আমি 1/8 দিয়ে ইন্টু করে দিয়েছি। এখন উভয় দিকে পাই কাটা থাকবে কত? θ/360 ইন্টু 1/8। এবার θ ইকুয়ালস টু 360°/8। তাহলে কত আসে দেখো, ডিভাইড করলে আসবে 45 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ কত আসলো? 45 ডিগ্রি। অপশন আছে? হ্যাঁ, বি নাম্বার কারেক্ট। 47 নাম্বারটা দেখো, এখানে একটা বৃত্ত দিয়ে দিয়েছে, এর ব্যাসার্ধ দিয়েছে 12 সেন্টিমিটার। আবার বলেছে এটাও 12 সেন্টিমিটার। আর এই যে বৃত্তচাপটায় সেটা দিয়েছে তোমাকে, বৃত্তচাপ না, বৃত্তচাপ tan পাই। তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে আমাকে বের করতে বলেছে। তো দেখো, আমরা জানি বৃত্তচাপের ফর্মুলা হয়েছে থিটা 2πr θ, θ/360 ইন্টু 2πr, এই হয়েছে ফর্মুলা। তো বৃত্তচাপ ওরা অলরেডি আমাকে দিয়েছে tan পাই, থিটার ভ্যালু জানি না, 360 লিখে নিলাম, আর এখানে 2πr আছে। তো এখানে পাই উভয় দিকে ক্যান্সেল করে দিই আমি, আর অন্যদিকে এখানে আর এর ভ্যালু দিয়েছে 12, 2 দিয়ে তুমি এটাকেও কাটতে পারো, 180 চলে আসলো। তাহলে tan ইকুয়ালস টু θ/180, আর এখানে যে আর আছে আর ভ্যালু 12 বসিয়ে দিই, কারণ ব্যাসার্ধ হয়েছে 12। তো থিটা কত হবে? থিটা হবে 10 ইন্টু 180/12, 10 ইন্টু 180/12। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি 150 আসছে, যতটুকু 150 আসছে, ঠিক আছে। 180/12, এখানে থিটা ইকুয়ালস টু 150 ডিগ্রি। কত নাম্বার অপশনটা? হ্যাঁ, ডি নাম্বার অপশন কারেক্ট। 48 নাম্বার, 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 ক্ষেত্রফল কত হবে? তো পরিধি দিয়েছে, পরিধি দিয়েছে তোমাকে 22 সেন্টিমিটার। তো পরিধি আমরা জানি 2πr হয়। তো 22, এখানে 2 ইন্টু পায়ের ভ্যালু আমরা বসিয়ে দিই 22/7, আর ইকুয়ালস টু 22 ক্যান্সেল। তো আর 2r/7 ইকুয়ালস টু 1 আসলো এদিকে। তো আর ইকুয়ালস টু 7/2। আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম বৃত্তের। এখন 1/4 ক্ষেত্রফল। তো 1/4 ক্ষেত্রফল কত হবে? 1/4 ইন্টু πr² ডেফিনেটলি। তো একটা কাজ করো, 1/4 ইন্টু পায়ের ভ্যালু 22/7, আর আর ভ্যালু তো আমরা পেয়ে গেছি এখানে 7/2, দুইবার ইন্টু করে দাও, যেহেতু এখানে স্কোয়ার আছে। এখন কি হবে? 7 ক্যান্সেল, 2 11 যা 22, আর কিছু কাটা যাবে না। তো 7 11 যা 77, 4 2 যা 8, 77/8 এসেছে। তো অপশন নাম্বার ডি হয়েছে কারেক্ট। সেন্টিমিটার স্কোয়ার অবশ্যই দেবে, যেহেতু ক্ষেত্রফলের ব্যাপার। 49 নাম্বার, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বৃত্তকলার ক্ষেত্রফল একদম সিম্পল, আর ওরা দিয়েছে 7 সেন্টিমিটার, আর থিটা দিয়েছে তোমাকে 60 ডিগ্রি। তাহলে বৃত্তকলার ফর্মুলা কি? πr² θ/360।
তো এখানে 22/7 লিখে দিই পায়ের ভ্যালু। আর আমরা জানি 7 × 7 হবে, যেহেতু স্কোয়ার আছে, থিটা 60 ডিগ্রি, আর এখানে নিচে 360 লিখে নিই। তো 7 7 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 6 6 আর 36। আর এদিকে আমি যদি আরও কেটে নিই, 11 2 আর 22, 3 2 আর 6, তো 77/3 আসলো। 77/3 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার বি কারেক্ট। 50। আর ব্যাসার্ধের বৃত্তে থিটা কোণ উৎপন্ন করলে বৃত্তগলার চাপের দৈর্ঘ্য কত? তো বৃত্তগলার চাপ মানে ইনডাইরেক্টলি তারা জিজ্ঞেস করছে বৃত্তচাপের ফর্মুলা কি। তো বৃত্তচাপের ফর্মুলা হয়েছে θ/360 × 2π, আর কখনো ভুলবে না, এত একক। তো এখানে বি, অপশন নাম্বার বি কারেক্ট। 51। যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হয়, 616 সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে এটির ব্যাসার্ধ কত হবে? তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তারা দিয়েছে 616। তো আমরা ধরে নিই ব্যাসার্ধ হয়েছে আর। সো একটি বৃত্তের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়েছে 4πr²। তো 4πr² তারা দিয়েছে 616। এবার 4 × পায়ের ভ্যালু হয়েছে 22/7। r² আমি জানি না, কারণ ব্যাসার্ধ আমাকে বের করতে বলেছে। এখানে আমি কি লিখতে পারি, 44r², আর 616 × 7। তাহলে r² হবে 616 × 7/44। 616 × 7/44। ওকে, তার মানে কি, এটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই 14 আসে। ফিফটি ওয়ান নম্বর দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়েছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়েছে 4πr², আজ এখানে আর হয়েছে ব্যাসার্ধ। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন 4πr² = 616। তাহলে 4 × 22/7 r² হবে 616। এখানে আর ভ্যালু বসাইনি, কারণ আমরা ব্যাসার্ধ জানি না গোলকের, আর পায়ের ভ্যালু 22/7 সেটা আমরা জানি। তো এখানে 4 × 22 88 r², আর এখানে 616 লিখে আমরা 7 লিখে দিই। এবার r² = 616 88 ইন্টু আছে, এটা ডিভাইড হয়ে যাবে। তো 88-এর সাথে আমরা যদি 7 ইন্টু করি তাহলে আসে 616, তাহলে এটা 7 হয়ে যাবে। r² হলো 7 7 = 49, আর কত হবে √49, যেখানে আর এর ভ্যালু বেরিয়েছে 7, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। অপশন নাম্বার হয়েছে বি, বি কারেক্ট। 52। একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, তাহলে এর উচ্চতা কত হবে? তাহলে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, এই হলো শঙ্কু। তো ভূমির ক্ষেত্রফল বলতে বোঝানো হয়েছে যে একটা বৃত্ত, ভূমিটা হয়েছে বৃত্ত, তো এটার ক্ষেত্রফল হয়েছে πr²। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল πr², আর আয়তন হয়েছে 1/3 πr²h। এটা তোমায় মাথায় রাখতে হবে। আবার তারা বলেছে যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যমান সমান হলে এদের উচ্চতা কত হবে? আচ্ছা, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে ওরা ইনডাইরেক্টলি বলছে যে আয়তন আর ভূমির ক্ষেত্রফল সমান। তো আমি লিখে নিলাম এইভাবে, আয়তন = ভূমির ক্ষেত্রফল। যেহেতু ভূমিটা বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল লিখে নিলাম। তো πr² ক্যান্সেল, তো h/3 = 1 থাকলো এখানে। তো h = 3 একক। তো 3 একক অপশন নাম্বার কত? অপশন নাম্বার সি কারেক্ট, উচ্চতা 3 একক বেরিয়েছে। 53 নাম্বারে আসো এখন। একটি চোঙের ভূমির ব্যাসার্ধ দিয়েছে 7 সেন্টিমিটার। এই হলো একটা চোঙ, ভূমির ব্যাসার্ধ। এখানে যে ভূমির ব্যাসার্ধ দিয়েছে তোমাকে 7 সেন্টিমিটার, আর এর বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 220 সেন্টিমিটার স্কোয়ার। তো একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয়েছে 2, বক্রতলের ক্ষেত্রফল হয়েছে 2πr/h।
আমরা জানি একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h 2πr/h। আর এখানে তারা দিয়েছে কত, কোশ্চেনটাতে দেখি 53 নম্বর কোশ্চেন, তারা দিয়েছে 220 সেন্টিমিটার স্কোয়ার, আর আমরা জানি 2πr/h। তো এখানে 2 পায়ের ভ্যালু বসিয়ে দাও 22/7, আর এর ভ্যালু বসিয়ে দাও 7, যেহেতু ব্যাসার্ধ 7 দিয়েছে, আমাদেরকে উচ্চতা বের করতে বলেছে, উচ্চতা h থাক 220। এখন কি হবে, 7 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আসলো কি h ইকুয়ালস টু 220/2 ইন্টু 22, ইন্টু আছে ডিভাইড হয়ে গেল, তাহলে 22 1 যা 22 10, তো h ইকুয়াল টু 5 সেন্টিমিটার এসেছে। অপশনে আছে, হ্যাঁ ডি নাম্বার অপশন কারেক্ট, ডি নাম্বার। 54 নাম্বার, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। তো ভালো করে দেখো, আমি আগে দুটি ঘনকের সম্মিলিত যে আয়ত ঘনকটি তৈরি হয়েছে সেটা ড্র করছি। ওকে, ধরো এই একটা ঘনক আর এই আর একটা ঘনক, তো এদের প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1, এখানে 1, আর উচ্চতাটাও 1। তো আমরা বলতে পারি এখানে উচ্চতা হলো 1 সেন্টিমিটার, তাহলে প্রস্থ 1 সেন্টিমিটার, কিন্তু দৈর্ঘ্য হবে 1 + 1 2 সেন্টিমিটার, যেহেতু দুইটি ঘনক একসাথে যুক্ত হয়ে এই ঘনবস্তুটি তৈরি করেছে। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়েছে 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL ইউনিট স্কোয়ার। তাহলে 2 ইন্টু L হয়েছে তোমার 2, ব্রেথ হয়েছে 1, প্লাস ব্রেথ হয়েছে 1, উচ্চতা হয়েছে 1, উচ্চতা হয়েছে 1, আবার দৈর্ঘ্য হয়েছে 2। তাহলে 2 1 যা 2, 1 প্লাস 1 1 যা 1, 2 1 যা 2, 2 ইন্টু 5 10 সেন্টিমিটার স্কোয়ার। দেখে নাও 54 নম্বরের ডি আনসার কারেক্ট। 5 নম্বর, একটি নিরেট অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তো এ হলো অর্ধগোলক আর এ হলো শঙ্কু। এবার বলেছে অর্ধগোলক এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত? আচ্ছা, আমি ধরে নিই এখানে ব্যাসের দৈর্ঘ্য যদি 2r হয়, তাহলে এদের ব্যাসার্ধ কত করে হবে? r হবে, তাহলে এটারও ব্যাসার্ধ r, এবং তাদের উচ্চতাও সমান, তাহলে এটার উচ্চতা r, তাহলে এটার উচ্চতাও কত হবে? r এর সমান। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তো এর মানে এটার ব্যাসার্ধ, দুজনেরই ব্যাসার্ধ কি r, আবার দুজনেরই উচ্চতা কি হবে? উচ্চতা r হবে, কেননা অর্ধগোলকের উচ্চতা মানে অর্ধগোলকের ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে, আর যেহেতু বলেছে অর্ধগোলকের উচ্চতা চোঙের উচ্চতার সাথে সমান, তাহলে এটার উচ্চতাও কি হবে? r হবে। এবার তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, তো অর্ধগোলকের আয়তন হয়েছে 2/3 πr³, অন্যদিকে চোঙের হয়েছে 1/3 πr²h। এবার আমি কি করব, 2/3 πr³ লিখলাম, এখানে 1/3 πr², আর এইচের জায়গায় আর লিখে নেব, যেহেতু দুজনের উচ্চতা সেম, তো আমরা এইচের জায়গায় আর লিখতে পারি, কারণ এখানে শঙ্কুর উচ্চতা এইচ, কিন্তু এটা যেহেতু অর্ধগোলকের উচ্চতার সাথে সমান, তাহলে এটা আর হলে এটাও আর। তাহলে কি হলো, পাই পাই ক্যান্সেল, এখানে r³ এখানেও r³ ক্যান্সেল, তাহলে 2/3:1/3 আসলো, আলটিমেটলি 3 3 ক্যান্সেল, 2:1 আসবে। অপশন নাম্বার এ কারেক্ট। 56 নাম্বার কোশ্চেনটা পেজ নাম্বারের জন্য আমি ঠিক করে বুঝতে পারছি না, আমি দেখিনি এখানে কি আছে অ্যাকচুয়ালি।
তো বলেছে ম্যাথমেটিক শব্দটিতে, আগে আমি লিখে নিই 56 নাম্বার, ম্যাথমেটিক্স এই শব্দটিতে যথেচ্ছভাবে মানে একটা অক্ষর যদি তোলা হয় সেটা স্বরবর্ণ হওয়ার মতলব ভাওয়েল হওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি ভাওয়েল মানে হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলিকে বলে ভাওয়েল। তো এখানে আগে প্রথমে তুমি গুনে নাও সংখ্যা মোট কয়টি আছে। তাহলে এখানে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 11, 11। আর ভাওয়েল আছে কয়টি দেখো, একটি, দুটি, তিনটি, চারটি, একটি, দুটি, তিনটি, চারটি। তো আনসার হবে 4/11। ফিফটি-7 নাম্বার, একটি ছক্কা গড়িয়ে দিলে 8 সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি লুডো ছক্কাতে 1 থেকে 6 থাকে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই হলো সম্ভাব্য ফলাফলগুলো। তো এই ফলাফলগুলো আমরা একটা লুডো ছক্কা যখন গড়িয়ে দেব তখন পেতে পারি। বাট যেহেতু ওরা বলেছে 8 পাওয়ার সম্ভাবনা কত, এখানে 8 নেই, তাহলে 0, অসম্ভব। অপশন নাম্বার এ, 8 আসবেই না। 58 নাম্বার, একটি ব্যাগে 24টি বল আছে, তার মধ্যে 4টি নীল। তো নীল বল আছে 4টি, সবুজ বল আছে 11টি, আর বাকিগুলো সাদা। তাহলে সাদা বল কয়টা আছে আমরা দেখি। সাদা বল আছে 24 থেকে এদেরকে মাইনাস করে দেব, 11 + 4, তো এখানে 15 আসলো। তো 24 থেকে 15 চলে গেলে আমার এখানে থাকে 9টি বল সাদা, 9টি সাদা বল আছে 9টি। তো উদ্দেশ্যভাবে একটি বল তোলা হলো, তাহলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো বলটি সাদা হওয়ার সম্ভাবনা হয়েছে, তাহলে মোট বল হয়েছে 24টি, তো নিচে 24 থাকবে, আর যেহেতু সাদা বল 9টি আছে তো 9/24। এটাকে এবার সিম্পলেস্ট ফর্মে নিলে আমরা 3 3 = 9, 3 8 = 24, তাহলে 3/8, 3/8 হয়েছে আনসার। অপশন নাম্বার বি কারেক্ট। 59 নাম্বার, বলেছে ফেস কার্ড কয়টি আছে, যদি 52টি তাস থেকে একটি তাস তোলা হয় তাহলে ফেস কার্ডের আসার সম্ভাবনা কত? তাহলে মনে রাখবে ফেস কার্ড আছে 12টি, তাহলে উপরে 12 হবে, আর 52টি মোট তাস আছে, তাহলে 12/52 হবে। তো এখানে ফেস কার্ড আছে 12টি, তাহলে আমরা 4 দিয়ে কাটি, 4 3 = 12, 4 13 = 52, তাহলে 3/13। অপশন নাম্বার দেখে নাও কত, 52, 3/13। অপশন নাম্বার এ কারেক্ট। 60 নাম্বার দিয়েছে, যদি পিই মানে কোনো একটা ঘটনা হওয়ার সম্ভাবনা 0.04 হয় তাহলে না হওয়ার সম্ভাবনা কত? তো মনে রাখবে না হওয়ার সম্ভাবনা সর্বদা 1 থেকে মাইনাস হয়, 1 থেকে মাইনাস, তাহলে 1 - 0.04, তাহলে কত হচ্ছে দেখো, 0.96 হবে। অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেন দিয়েছে, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা হলে সম্ভাবনা পি এর দ্বারা সূচিত করে। তো এখানে 61-এর পর কোশ্চেনগুলি ঠিক করে আসেনি, তো আমি বলছি একটা ঘটনার সম্ভাবনা তখন হবে এটার রেঞ্জ থাকবে এরকম, এই হলো কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা 1-এর থেকে ছোট হবে, 0-এর থেকে বড় হবে, অথবা 0 সমানও হতে পারে, 1-এর সমানও হতে পারে।